সবাইকে শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আপনারা জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জে আসলে লেনদেন চলছে এবং এই মুহূর্তেও কিন্তু আজকে সব বছরের প্রথম কার্যদিবস, আজকে জানুয়ারির প্রথম দিন আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে কিন্তু সূচকের উত্থানে কিছুটা লেনদেন চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো সূচকের অবস্থানই কিন্তু আজকে পজিটিভ রয়েছে এবং ডিএসসির প্রধান সূচকটি ৪৭ পয়েন্ট বেড়ে ৪,৯১৩ পয়েন্টে এই সূচকটির অবস্থান রয়েছে। টার্নওভার যদিও কিছুটা স্লো ট্রেন্ডের মধ্য দিয়ে আজকে লেনদেন চলছে এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং ৩১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, যেখানে দর হারানোর সংখ্যা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে ২৯টি। ৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। তো মোটামুটি কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর বেড়ে আজকে লেনদেন চলছে। তো এই বছরটা আসলে কেমন যাবে সেটা জানার আগে আমরা একটু চলুন জেনে নেই যে ২০২৫ সালে পুঁজিবাজারটা কেমন গেল। ২০২৫ সালে কিন্তু পুঁজিবাজারের অবস্থা খুবই নাজুক গিয়েছে এবং আমরা যদি একটু ডিএসসির প্রধান সূচকের অবস্থান বলি, ৩৩৩ পয়েন্ট, প্রায় ৩৫০ পয়েন্টের মতো কিন্তু এই সূচকটি কমেছে ২০২৫ সালে। তো সেই জায়গা থেকে যে আসলে পুঁজিবাজারের যে একটা ধারাবাহিকতা, সাধারণ বিনিয়োগকারীদের যে প্রত্যাশা, সেই জায়গাটা কিন্তু আসলে পুঁজিবাজার ধরে রাখতে পারেনি বা সেই আস্থাটাও কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা পায়নি। তো আমরা যদি একটু অন্যান্য দেশে যেখানে ২০২৫ সালে আসলে প্রবৃদ্ধির হার বেড়েছে, সেখানে বাংলাদেশে উল্টো কমেছে। আমরা একটু চলুন দেখে নিই যে অন্যান্য দেশের সাথে যদি একটু কম্পেয়ার করি কোন কোন দেশে পুঁজিবাজারে ২০২৫ সালে প্রবৃদ্ধির হারটা বেড়েছে, আমরা একটু দেখে আসব। এখানে দেখতে পাচ্ছেন যে আসলে 5টি দেশ রয়েছে যেখানে ভিয়েতনামের অবস্থান সবার উপরে রয়েছে এবং এই ভিয়েতনামের কিন্তু ৪২.24% প্রবৃদ্ধি হয়েছে। আমি কিছুক্ষণ আগেই যেমনটা বলেছিলাম যে যেখানে অন্যান্য দেশে আসলে প্রবৃদ্ধির হার বেড়েছে, উল্টো আমাদের দেশে আসলে পুঁজিবাজারের প্রবৃদ্ধির হারটা কমেছে। শ্রীলঙ্কার অবস্থানও দেখতে পাচ্ছেন বেশ ভালোই রয়েছে, ৪১.৮৯% প্রবৃদ্ধি হয়েছে পুঁজিবাজারে। বাংলাদেশের সেখানে ঋণাত্মক ৬.৭৬%। পাকিস্তানও আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে কিন্তু পাকিস্তানে ৪৮.৬১% এবং আমাদের পার্শ্ববর্তী এবং প্রতিযোগী দেশ ভারত, এই দেশেরও কিন্তু প্রবৃদ্ধির হার বেড়েছে। সেটাও যদি আমরা একটু দেখি ৮.৫৫% প্রবৃদ্ধি হয়েছে এই ভারতেরও। তো আপনারা দেখছিলেন যে আসলে বাংলাদেশের যে প্রবৃদ্ধির হার, প্রবৃদ্ধি না হয় উল্টা আসলে সেটা প্রবৃদ্ধির হারটা কমেছে অন্যান্য দেশে, যেখানে সবগুলো দেশে প্রবৃদ্ধির হারটা বেড়েছে। তো দর্শক, আসলে সদ্য আমরা পুঁজিবাজার, আমরা যদি এখন এই মুহূর্তে পুঁজিবাজারের অবস্থান বলি, আমরা একটু জানাবো যে আসলে সদ্য আমরা হারিয়েছি আমাদের আপসহীন নেত্রীকে এবং সেই নেত্রীর কথা যদি আমরা বলি যে পুঁজিবাজারে কিন্তু তার অবদান ছিল এবং শুধুমাত্র পুঁজিবাজার নয়, অর্থনীতির যে কোনো জায়গায় কিন্তু তার একটা সীমাহীন পদচারণা ছিল এবং তার অবদান ছিল। তার অবদানে কিন্তু আজকে অর্থনীতির এই পর্যায়ে চলে এসেছে এবং বিভিন্ন সময় তার মেয়াদে কিন্তু বেশ কিছু বড় বড় অর্থনৈতিক কর্মসূচি, বড় বড় অর্থনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে যা অর্থনীতির আসলে ভিত প্রস্তুত করেছে। আমি যদি ১৯৯১ সালে আসলে বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, তখন তিনি অর্থনীতির আসলে কোনো বিশেষজ্ঞ ছিলেন না, কিন্তু আজ অনেক অর্থনীতিবিদরাই কিন্তু এক বাক্যে স্বীকার করছেন যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক রূপান্তরের অনেক বড় বড় ভিত্তি স্থাপিত হয়েছিল কিন্তু এই বেগম খালেদা জিয়ার হাত ধরেই। তার মূল শক্তি কিন্তু আসলে কারিগরি দক্ষতা ছিল না, সবচেয়ে বড় যে শক্তি ছিল তার সেটা ছিল আসলে সঠিক পদে সঠিক মানুষকে বসানোর যে একটা বিচার ক্ষমতা, বিচক্ষণতা, দূরদর্শী বিচক্ষণতা ছিল। এটা কিন্তু আমরা তার নেতৃত্বে পেয়েছি। আমরা একটু চলুন দেখে আসি যে বেগম খালেদা জিয়ার সময়ে আসলে তার শাসন আমলে কোন কোন উদ্যোগগুলো, অর্থনৈতিক উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেটা যদি আমরা একটু দেখে আসি। যে খালেদা জিয়ার হাতে হয়েছে যেসব অর্থনৈতিক সংস্কার, আপনারা দেখতে পাচ্ছেন যে ৯১ সালে মূল্য সংযোজন কর প্রবর্তন করেছেন এবং সেই আপসহীন নেত্রীর হাত ধরেই কিন্তু এই বড় একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, যেটি বর্তমানে আসলে অর্থনীতির বড় একটা ভিত্তিপ্রস্তর, মূল মেরুদণ্ড বলা হয় এটাকে। খালেদা জিয়ার দৃঢ় সমর্থন না থাকলে কিন্তু ওই সময় এত বড় একটা অসম্ভবকে সম্ভব করা হতো না, যেটা ওই সময় হয়তো অনেক এটার এগেনস্টে অনেক ভেটো চলে এসেছিল, কিন্তু তারপরে কিন্তু তিনি থেমে থাকেননি। তিনি তার যেটা মনে হয়েছে অর্থনীতির জন্য যেটা সবচেয়ে বেশি দরকার, সেই উদ্যোগটা কিন্তু তিনি নিয়েছেন এবং দেশে আমদানির কোটা প্রথা বিলুপ্ত করা এবং শুল্ক বাধা কমিয়ে ব্যবসা বাণিজ্যকে উন্মুক্ত করেছে এবং তার হাত ধরেই কিন্তু এটা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে
যা পরবর্তীতে ব্যবসা বাণিজ্যকে উন্মুক্ত করা হয়েছে, বেসরকারি ব্যাংকিং খাতের প্রসার করেছেন এবং বিনিয়োগ বোর্ড ও বেসরকারীকরণ কমিশন গঠন করেছেন। 2003 সালে মুদ্রা বিনিময় হারকে বাজারের উপর ছেড়ে দিয়েছেন। এটা অনেক বড় একটা উদ্যোগ ছিল, যা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ব্যবসায়িক সক্ষমতা বহু গুণ পরবর্তীতে বাড়িয়ে দিয়েছিল। এটা কিন্তু নিঃসন্দেহে একটি বড় উদ্যোগ ছিল। আরেকটা যেটা, যে আমাদের দেশ আসলে কৃষি প্রধান একটি দেশ, আপনারা সবাই জানেন, সেই কৃষি খাতেও কিন্তু তার অবদান ছিল। কৃষি খাতে এনজিওগুলোর সাথে অংশীদারিত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নতুন বীজ ও সেচ পদ্ধতি চালু করেছিলেন, তিনিই করেছিলেন। আরেকটা বড় যে উদ্যোগ নিয়েছিলেন সেটি হচ্ছে টেলিকম খাত উন্মুক্ত করেছেন। ওই সময় এটা নিয়ে অনেক চ্যালেঞ্জ এসেছিল এবং নতুন একটি খাত উন্মুক্ত করা এটা নিঃসন্দেহে বড় একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু তারপরে কিন্তু তিনি থেমে থাকেননি। ওনার যখন মনে হয়েছে যে এটা আসলে অর্থনীতিতে বড় একটা ভূমিকা রাখবে, সেটা কিন্তু তিনি করেছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে সামাজিক যে দায়বদ্ধতা থেকে তিনি যেটা সবচেয়ে বড় উদ্যোগ নিয়েছিলেন, যেটা পরবর্তীতে তার ফল কিন্তু আমরা আজকেও ভোগ করছি, যে নারী শিক্ষার যে অগ্রদূত তিনি ছিলেন। দেশে আসলে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছিলেন তিনি। শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি এবং মেয়েদের জন্য উপবৃত্তি প্রবর্তন করেছিলেন, যেটা পরবর্তীতে নারীদের স্কুলমুখী করার বড় একটা নারীর সংখ্যা যারা স্কুলমুখী হয়েছিল। এবং বাবা মায়েরাও কিন্তু তখন ওই সময় নারীদের শিক্ষার প্রসার সম্পর্কে তারাও অবগত হয়েছিলেন, তারাও সেই উদ্যোগে সাহস করেছিলেন, হাত বাড়িয়েছিলেন, তার সাথে তাকে সহযোগিতা করেছিলেন। এবং 80-র দশকের শেষের দিকে প্রবৃদ্ধির হার যখন 4% ছিল, সেটা কিন্তু 1991 সালে যখন তিনি প্রথমবার ক্ষমতা গ্রহণ করেন, যখন তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হন, তখন কিন্তু তার হাত ধরেই সেটি 5% উন্নীত হয়েছিল। এটা নিঃসন্দেহে বড় একটি চ্যালেঞ্জ ছিল, কিন্তু তিনি সেটা করে দেখিয়েছিলেন। এবং তখন যে অর্থনৈতিক চ্যালেঞ্জ ছিল, সব কিছু কিন্তু তিনি খুব সুন্দরভাবে করেছিলেন। 80-র দশকের শেষের দিকে প্রবৃদ্ধির হার, আমি যেটা বলেছিলাম, 4% নিচে ছিল। এবং বাংলাদেশের অর্থনীতি সমিতি তাকে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক রূপান্তরের অন্যতম স্থপতি হিসেবে অভিহিত করেছে। তাদের মতে তার শাসনামলের সংস্কারগুলোই আজকের বাংলাদেশের অর্থনৈতিক ভিত প্রস্তুত করার জন্য সবচেয়ে বড় একটা উদ্যোগ ছিল। এবং আরেকটা বিষয়, যে আমরা যে আজকের এই পুঁজিবাজার দেখছি, পুঁজিবাজারে বিভিন্ন সময় কিন্তু ধস হয়েছে, বিভিন্ন সময় 2010-এর ধস কিন্তু আমরা এখনো কিন্তু ভুলতে পারছি না, এবং সেটার রেশ কিন্তু আমরা এখনো টানছি। এবং বিভিন্ন সময় কিন্তু এই পুঁজিবাজারে বেশ কিছু বিভিন্ন সময় কিন্তু লুটপাট হয়েছে, কিন্তু আমরা 2091 সালে এবং 2001 সালে তিনি যখন ক্ষমতায় এসেছিলেন, দেশের হাল ধরেছিলেন, তখন কিন্তু পুঁজিবাজার বেশ চাঙা ছিল, কিন্তু ওই সময় কিন্তু আসলে যে লুটপাট এই জায়গাটা কিন্তু ছিল না, যেটা পরবর্তীতে আমরা দেখেছি গত 17 বছরে যে লুটপাটের জায়গাটা, পুঁজিবাজার থেকে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে গত 17 বছরে। এবং সেটা কিন্তু আমরা এখনো বয়ে বেড়াচ্ছি পুঁজিবাজারে। চলুন আমরা এটা ছাড়াও আসলে ব্যাংক খাতে, সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে রেকর্ড পরিমাণ এখনও যে খেলাপি ঋণ রয়েছে, খেলাপি ঋণের পরিমাণ যেটা মাত্র 21,000 কোটি টাকা ছিল আসলে বেগম খালেদা জিয়ার আমলে, সেটা এখন 6.5 লাখ কোটি টাকার উন্নীত হয়েছে। এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 36% বেশি আসলে খেলাপি ঋণ রয়েছে এটা এই সময়। তো তার যে উদ্যোগটা আসলে ছিল অর্থনীতির জন্য, সেটা আসলে আমরা কেউ ভুলতে পারবো না, এবং পুরো জাতি সেটা আসলে সারা জীবন মনে রাখবে। আর চলুন আমরা আজকে এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে লেনদেনের চিত্র রয়েছে সেটাও একটু দেখে নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জ এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায় আমরা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখে নিব। তার আগে একটু দেখে নেই যে এই মুহূর্তে ইন্ডেক্সের কী অবস্থান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে বছরের প্রথম কার্যদিবসে ইন্ডেক্সের অবস্থান এখনও পর্যন্ত কিছুটা পজিটিভ আমরা দেখতে পাচ্ছি, 45 পয়েন্টের মতো পজিটিভ রয়েছে, 4,910 পয়েন্ট এই সূচকের অবস্থান রয়েছে। এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর বেড়েছে, এবং দর বেড়েছে 312টি প্রতিষ্ঠানে, সেখানে দর হারানোর সংখ্যা মাত্র 30টি দেখা যাচ্ছে, অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে 45টি। এবং টার্নওভার যদিও কিছুটা স্লো ট্রেন্ডের মধ্য দিয়েই এখনও পর্যন্ত লেনদেন হয়েছে, এবং মাত্র 214 কোটি টাকা লেনদেন হয়েছে। তো এই সূচকের এই অবস্থান যদি থাকে, সেটা হয়তো দিন শেষে ভালো একটা অবস্থানে চলে যেতে পারে।
তো টপ ট্রেডের তালিকায় এই মুহূর্তে যে প্রতিষ্ঠানের অবস্থান দেখতে পাচ্ছি আমরা একটু দেখে নিব। টপ ট্রেডের তালিকায় প্রথমেই আমরা দেখতে পাচ্ছি উত্তরা ব্যাংকে হাতবদল হচ্ছে 23 টাকা 30 পয়সা এবং 10,49,00,000 টাকার মতো লেনদেন করে প্রথম অবস্থান রয়েছে। সিমটেক্স রয়েছে দ্বিতীয় অবস্থানে 21 টাকা 90 পয়সায় হাতবদল হচ্ছে 7 কোটি টাকা লেনদেন করে। সোনালী পেপার 7 কোটি 1 লাখ টাকার মতো লেনদেন করেছে, 241 টাকায় হাতবদল হচ্ছে। ওরিয়ন ইনফিউশন 352 টাকা 60 পয়সায় হাতবদল হচ্ছে এবং সাইহাম কটনের অবস্থান এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে টপ ট্রেডের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে। এদিকে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দরবাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমেই কোন প্রতিষ্ঠানটি রয়েছে চলুন দেখে নিই। ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্সের অবস্থান রয়েছে এই মুহূর্তে প্রথমেই 10.91% দর বেড়েছে। RM স্টিল রয়েছে দ্বিতীয় অবস্থান 9.84% লেনদেন হয়েছে, দর বেড়েছে এবং পিপলস লিজিং 9.43% দর বেড়েছে। প্রিমিয়ার লিজিংয়েরও এই তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে, 9.26% দর বেড়েছে। অ্যাপিক্স স্পিনিং যেখানে পঞ্চম অবস্থানে রয়েছে 8.51% দর বেড়েছে।